পেটের মেদ কমাবো কিভাবে? মানে এই প্রশ্নটা শুধু তো অনুশ্রীতি বা মিতাদির প্রশ্ন নয়, মানে সবার হয়ে ওনারা আমাদের করে কাছে দিয়েছেন রেখেছেন। হ্যাঁ দেখো, পেটের মেদ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যেটা কেন বাড়ছে, এই রুট কজটা কি। এই রুট কজ কিন্তু আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল, যে আমরা অ্যাক্টিভিটি ভুলে গেছি, আমাদের অ্যাক্টিভিটি করার সময় নেই, এবং খাওয়া দাওয়া দুটোই। মানে আগেকার দিনে তুমি আমাদের মায়েদেরকে দেখবে না যে তাদের একটা বেশ বেলি ফ্যাট ছিল, কারণ তারা বসে ঘর মুছতে পারতো। কিন্তু এখনকার দিনে যদি এটা বলা হয়, অর্ধেক মেয়ে কিন্তু এটা পারবে না। হাঁটু সমস্যা, কোমরের স্পন্ডিলাইটিস, এটাই মানে এই যে বেলি ফ্যাট, মানে আমাদের অ্যাক্টিভিটির অভাব, এটা প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, যে একটা ইনস্ট্যান্ট খেয়ে নিচ্ছি, কিছু খাওয়ার নেই, ম্যাগি খেয়ে নিলাম, মানে এক যে প্রসেসড ফুড, ম্যাগি, ময়দা, এগুলো খাওয়া, কিছু সকাল থেকে খাওয়ার সময় হয় না, বিস্কিট, এক বাঞ্চ বিস্কিট, এক কাপ চা সকালবেলা নিয়ে খেয়ে নিলাম। বিস্কিট মানে ময়দা, পাম অয়েল, যেগুলো কিন্তু বেলি ফ্যাট বাড়ার মেন কারণ। আমরা ভাত, রুটি, মুড়ি মেনলি খাই রাদার দ্যান প্রোটিন। সো এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক, প্রসেসড ফুড, যে ফাস্ট ফুড ইনটেক, যেগুলো আজকে আমাদের টিনেজারদের মধ্যে বেলি ফ্যাট, মানে সে হয়তো এমনি রোগা, বেলি ফ্যাটের সমস্যা তার, এই যে কি খাবো, বাইরে বেরিয়ে একটা রোল খেয়ে নিলাম, এই যে ফাস্ট ফুড খাওয়া, এই প্রত্যেকটাই কিন্তু বেলি ফ্যাট বাড়ার অন্যতম কারণ। তবে আজকে আমি একটা তোমাকে বেশ ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলতে পারি সবার জন্য, যে এই যে তুমি শুরুতেই বললে রান্নাঘর, এই উপাদানগুলো কিন্তু রান্নাঘরেই পাবে। সেটা হচ্ছে জিরে, মৌরি আর আদা, এই তিনটে জিনিসকে যদি এক গ্লাস জলের ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে এবং দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে, এটা সকালে খালি পেটে, দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে, এটা যদি নিয়মিতভাবে খাওয়া যায়, এটা কিন্তু বেলি ফ্যাটের জন্য ম্যাজিকের মতন কাজ করে। দেখো, বাইরের কোনো ওষুধ নয়, বাইরের কোনো কেমিক্যাল নয়, কিচ্ছু না, এবং এগুলোর এত ভালো গুণাগুণ আছে। তো এগুলো কিন্তু বেলি ফ্যাটের ক্ষেত্রে খুব বেশি কাজ করে। তো এটা হলো, এবং একটু অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে, মানে সারাদিনে অ্যাটলিস্ট 10-15 মিনিট নিজের জন্য রাখুন। প্লাস অন্য কিচ্ছু করার সময় পাচ্ছেন না, জাস্ট সূর্য নমস্কার দুবার, মানে যে 12 কাউন্টের সূর্য নমস্কার হয় স্টেপ, মানে সূর্য নমস্কার হচ্ছে এমন একটা জিনিস, একদম মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অর্গানের ফাংশনিং এতে হয়। কিছু করার সময় নেই, হাঁটার সময় নেই, অ্যাটলিস্ট দুবার সূর্য নমস্কার প্রত্যেকদিন অভ্যেস করুন, বেলি ফ্যাট ঠিক হয়ে যাবে। বাহ, এটা আমরা সবাই জেনে নিলাম। আচ্ছা, পরের প্রশ্নে যাই। নার্ভের সমস্যায় মাথা ঘোরে, প্রশ্ন করেছেন রঞ্জন রায়। রঞ্জনদা, আপনার উত্তর নিশ্চয়ই রাখি দেবে। তো নার্ভের সমস্যায় মাথা ঘোরে, এটার মেডিসিন নয়, কিন্তু নার্ভের সমস্যা যাদের আছে, নার্ভের সমস্যা কিন্তু এখন খুব বাড়ছে আমাদের অনেকের মধ্যে। তো নার্ভের সমস্যা যাদের আছে, তারা কি খাবে কি খাবে না? সেক্ষেত্রে আমরা শুরুতে যেটা একটু মনিটর করতে বলি, যে তাদের বিপি কেমন থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ব্লাড প্রেশার একটু কমের দিকে থাকে। তো সেই যদি মানে সেটা কমের দিকে থাকে, তাহলে আমরা একটু আয়রন রিচ খাবার, মানে যেটা মাংসের মেটে হোক, বা যার মধ্যে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো হয়, শীতকালে এখন পালং শাক, তো এই ধরনের একটু আয়রন রিচ খাবার তারা ডায়েটে রাখুন। বা যাদের এই মাথা ঘোরা বা নার্ভের সমস্যা আছে, বা নার্ভ রিলেটেড ওষুধ খান, তাদের জেনারেলি একটু পটাশিয়াম রিচ খাবার, মানে ধরো কলা হতে পারে, সেটা সবুজ শাকপাতা হতে পারে, ডাল হতে পারে, এই ধরনের খাবার, যে কোনো ডাল আমরা একটু ডায়েটে রাখার অ্যাডভাইস দিই। নুনটা কম, মানে নুন একদম কম, মানে যেটুকু রান্নায় না দিলে নয় ওইটুকুই। অ্যালকোহল ইনটেক বন্ধ, মানে আমি লিমিট বলতে পারি না, আমি অ্যাভয়েডই বলছি এই ক্ষেত্রে। অ্যান্ড কফি, এটাও কিন্তু ভীষণভাবেই মাথা ঘোরা, যাদের এই নার্ভের সমস্যা আছে বা ওষুধ খান এই রিলেটেড কিছু, তাদের জন্য কিন্তু এই নার্ভের সমস্যায় কফিটা ঠিক নয়। কফিটা একদম ঠিক না, চা চলতে পারে, বাট কফিটা নয়। এই ক্যাফিন ইনটেকটা আমাদের নার্ভকে কি করে বলতো, আরও মানে হয় স্টিমুলেট করে, নয় রিল্যাক্স করে। এবার যাদের নর্মাল মানুষ, তাদেরকে হচ্ছে নার্ভ স্টিমুলেট করছে,
ঠিক আছে, কফি। এবার যারা এই ওষুধটা খান তাদের শরীরে তো অন্য মেকানিজম কাজ করছে ওষুধের জন্য, তাদের শরীরে গিয়ে কিন্তু এই কফিটা পুরো উল্টো রিয়াক্ট করে, তাদের পুরো নার্ভ একদম রিল্যাক্স করে দেয়, মানে তাদের কফি খেলে মনে হয় যেন শরীর ছেড়ে দিচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে আমরা তখন কফিটা খেতে বারণ করি। চা চলতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু কফিটা না। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন, ব্ল্যাক কফি ভালো খাওয়া? মানে আমি কোনো রোগ জ্বালাতে বলছি না, ব্ল্যাক কফি ভালো? ব্ল্যাক কফি খাওয়া খুব ভালো, মানে ব্ল্যাক কফি আমাদের মেটাবলিজমকে বাড়ায়, বা যেটা ধরো আমাদের একটু এনার্জি দেয় যে হরমোনটা ডোপামিন, তো সেটার সিক্রিশনে ব্ল্যাক কফি হেল্প করে। মানে ধরো তুমি ওজনে এত রিফ্রেশিং লাগে, মানে তুমি প্রত্যেক দিনই ভাবছো জিমে যাব, ওয়ার্কআউট করব, কিন্তু সেই এনার্জিটা পাচ্ছ না, তো ঠিক ওই যে টাইমের তুমি আধ ঘন্টা আগে এক কাপ ব্ল্যাক কফি খাও, বাহ, সেটা কিন্তু ওই ডোপামিনের স্পাইকটা হতে হেল্প করবে। বাহ। আচ্ছা, এসা খান তিনি প্রশ্ন করেছেন, ক্রিয়েটিনিন বেড়ে গেলে কাঁচা হলুদ কি খাওয়া যায়? মানে উনি হয়তো কাঁচা হলুদটা খান রেগুলারলি, কিন্তু ক্রিয়েটিনিন হয়তো ওনার বেড়ে আছে। এসা খান তিনি প্রশ্নটা করেছেন। এই ক্ষেত্রে বলবো না, কারণ ক্রিয়েটিনিন বাড়ছে মানে আপনার কিডনি প্রপারলি ফাংশন করছে না, ঠিক আছে। এবং ক্রিয়েটিনিন কি শরীরের একটা বর্জ্য পদার্থ, যেটা কিডনির মাধ্যমে শরীর বার করে দেয় শরীরে। কিডনি তো ছাঁকনির কাজ করছে, তো তার মানে ছাঁকনিটা প্রপারলি ছাঁকতে পারছে না। এবং যাদের এই কিডনির সমস্যা আছে তাদের দেখা যায় কিন্তু পটাশিয়াম বাড়ারও একটা সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে মানে কিডনির সমস্যা, ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া বেশি, পটাশিয়াম কম খাবো, এরকমই আমরা ডায়েটের অ্যাডভাইস করি। তো কাঁচা হলুদে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, সো যাদেরই এই কিডনির সমস্যা আছে, ক্রিয়েটিনিন বেশি, তারা কিন্তু কাঁচা হলুদ স্ট্রিক্টলি এড়িয়ে চলুন। বাহ, তাহলে আপনি শুনলেন যে আপনার উত্তরটা ঠিক কি না, খাওয়া যাবে না। পিসিওডি হলে কি খাবো কি খাবো না, রিয়ামণি প্রশ্ন করেছেন। আর এই পিসিওডি পিসিওএস এই দুটো মানে এখন নেই এরকম বাড়ি বোধহয় পাওয়া যায় না, একজন না একজন মেম্বারের থাকবে। ঠিক কথাই। তো এই পিসিওডির ক্ষেত্রে কি খাবে কি এটাও কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যে পুরোপুরি তুমি কিন্তু আগে মানে অ্যাটলিস্ট 15 বছর আগেও কিন্তু এত পিসিওডি ছিল না, কারণ এই লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করার সময় নেই, সকালবেলা উঠে একটা মেয়ে জাস্ট খালি পেটে বেরিয়ে যাচ্ছে কলেজ, তো এই ব্রেকফাস্ট স্কিপ করা, ইনস্ট্যান্ট খাবার খাওয়া, সেডেন্টারি লাইফস্টাইল, এবং সব মিলিয়ে তাদের যেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, তাদের শরীরে যে ওই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে প্রথম 15 দিন, নেক্সট 15 দিন, এই পুরো হরমোনাল সাইকেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের এই হরমোনাল ইমব্যালেন্স রয়েছে বা সিস্ট রয়েছে, মানে পিসিওডি অ্যান্ড পিসিওএস দুটোর ক্ষেত্রেই বলছি যে একটা ব্যালেন্স ডায়েট ফলো করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে ডায়েটই হচ্ছে অ্যাকচুয়াল ওষুধ পিসিওডির ক্ষেত্রে। মানে অনেক ডক্টরকে আমি দেখেছি তারা কোনো ওষুধ দেন না, শুধু বলেন ডায়েট, প্রপার ডায়েট করো, ব্যালেন্স ডায়েট খাও, ওয়েট মেনটেন করো, হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করো, তোমার এটা আপনা থেকেই সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একদম ব্যালেন্স ডায়েট, সেরকম যাদের খুব বেশি তাড়া সকালবেলা বেরোনোর, আমরা কিছু ইনস্ট্যান্ট স্মুদি বা চিল্লা, মানে যেটা আর কি ওয়ান পট মিল হিসেবে আমরা খাই, হেলদি খাবারগুলো, প্রোটিন বেশি করে খাবো। তো এই কয়েকটা জিনিস, যে ব্রেকফাস্ট স্কিপ করব না, প্রত্যেক দিন কিছু একটা সিজনাল ফ্রুটস, মানে আমাকে কিউই খেতে হবে না, আমি শীতকালে কমলা লেবু খাবো, তো একদম বাড়ির কাছে পাওয়া যায় এরকম কিছু ফল আমরা রাখবো ডায়েটে। অ্যান্ড বেশ কিছু ডিটক্স টি পিসিওডির ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, লাইক ক্যামোমাইল টি, ব্লু টি, এইগুলোকে আমরা পেশেন্ট স্পেসিফিক ওয়েতে ডায়েটে ইনক্লুড করি। অ্যান্ড যে সিডসগুলো আছে, আমরা একটা সিড সাইকেল দিই, তো এই সিডসগুলোও কিন্তু ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এই সিডসগুলোও কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে ভীষণ হেল্প করে।
আচ্ছা তো এইভাবে যে তার সাইকেল কীরকম 28 দিন 30 দিন, তো সেই হিসেবে ব্যাপারটাকে আমরা ক্যালকুলেট করে তাকে আমরা সেই সাইকেল প্রেসক্রাইব করি। তো নিজে নিজেটা না করে একবার একটু দেখিয়ে নেওয়া দরকার। এটা কোনোভাবেই মানে নিজে নিজে আমি সোশ্যাল মিডিয়া দেখে করলাম সেটা নয়, কারণ পিসিওডি এমন একটা প্রবলেম, আজকে মনে হচ্ছে যে হ্যাঁ সিস্টের সাইজ একদম ছোট, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আজ থেকে 2 বছর পরে সেটা র্যাপিডলি চেঞ্জ হতে পারে। তো সেই জায়গায়, এবং এটা যদি কেউ বলে থাকে যে একদম কিওর হয়ে গেছে, এটা কিন্তু একদম ভুল কথা, এটা হয় না। এটা হয়তো একদম মানে সাপ্রেসড ওয়েতে আছে যে তোমার শরীরে কোনো ক্ষতি করছে না, কিন্তু একদম সেরে গেছে, আমার আর সিস্ট নেই, এটা কিন্তু বলা যায় না। কি কি খাওয়াটা উচিত না, খাওয়াটা না হয় কি খাবে সেটা একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে তার কেস হিস্ট্রি দিয়ে জেনে নেবে। এই যেটা তুমি যেগুলো বললে এগুলো খেতে পারেন, কিন্তু কি কি খাওয়াটা একেবারে উচিত না। এই ক্ষেত্রে আমরা ময়দাটা একদম বারণ করি, পিসিওডি থাকে, এবং যে অত্যাধিক ফ্রাইড খাবার সেটাকে আমরা বারণ করি। এবার কেউ বলবে যে আমি কি একদিনও খেতে পারবো না, মানে রেয়ার খাওয়া আর রেগুলার খাওয়ার মধ্যে তো তফাৎ। চিট ডেও কিন্তু পিসিওডি ডায়েট প্ল্যানের মধ্যেই ইনক্লুডেড, যে তুমি চিট ডেতেও সারাদিনের অন্য খাবারগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেটাও কিন্তু আমরা তাদেরকে বলে দিই, যে তুমি বিরিয়ানি খাও তাতে তোমার কোনো অসুবিধে নেই, কিন্তু বাকি খাবারগুলোকে এইভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো পিসিওডি নিয়ে যারা শুনছো তারা ভয় পেও না যে তোমাদের সব খাবার বন্ধ হয়ে গেল, সেটা একটা। অ্যান্ড অ্যালকোহল স্ট্রিক্টলি বন্ধ, স্ট্রিক্টলি, অ্যান্ড স্মোকিং। মানে আজকাল টিনেজারদের মধ্যে স্মোকিং এর একটা অ্যাডিকশন মারাত্মক, এবং সেটাও কিন্তু পিসিওডির একটা কারণ। সো স্মোকিং একদম বন্ধ।